বইমেলার যে ঘটনাটি এটি কিন্তু মানে মত প্রকাশের স্বাধীনতা বলুন এবং এই যে বৃত্তির স্বাধীনতা বলুন বা অপিনিয়ন মেকিং এর স্বাধীনতা বলুন, এগুলা কিন্তু বাধাগ্রস্ত হয়। তবে যারা এটি করেছে অতি উৎসাহের কারণে করেছে। অ্যাডভোকেট আলী নাসের খান, আপনি কি বলবেন? আজিজ ভাই তো সরকারের ব্যর্থতার কথা বলল। দেখুন, আমারও মনে হয়েছে যে সরকারের শুরুর দিকে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা উচিত ছিল তারা তা করতে অনেকটাই ব্যর্থ হয়েছে। যে সমস্ত জায়গায় আমরা দেখেছি সাফল্য এসছে বা এখনো পর্যন্ত যে ফাংশনাল, সেটি আসলে জনগণের শক্তিতে। যেমন ধরো, শুরু থেকে আমরা দেখেছি যে এই সরকারটি দাবি দেওয়া পূরণের সরকারে পরিণত হচ্ছিল। ঢাকা শহরে আমরা দেখলাম দাবির মিছিল এই সচিবালয় থেকে বের হয়ে 15 আগস্টে আবার দেখলাম যে একটা জুডিশিয়াল কু হওয়ার সম্ভাবনা দেখা দিল। আনসাররা দাবি দেওয়া আদায় করতে সচিবালয়কে এক ধরনের উপদেষ্টা সহ কর্মচারীদের অবরুদ্ধ করে রাখলো। তারপরে নানা শ্রেণী পেশার মানুষ আসতে শুরু করলো। তো এগুলো যে ম্যানেজমেন্ট, আমরা সেটি দেখেছি যে ঢাকা শহরে দায়িত্বশীল মানুষ, দায়িত্বশীল এজন্য বলবো কারণ অভ্যুত্থানের পরে মানুষ অনেকটা সহিষ্ণুতা দেখিয়েছে। হেভিচুয়ালি যে আইন মানার যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু মানুষের মধ্যে দেখতে পেয়েছি, এমনকি এখনো দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সর্বতভাবে পুলিশ এটি রক্ষা করছে বা অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থা সেটি না করে বরঞ্চ আমরা জনগণকে দায়িত্বশীল আকারে দেখতে পাচ্ছি। তো ক্ষোভের জায়গা, অসন্তোষের জায়গা অনেক, কারণ গত 16 বছরে ফ্যাসিবাদী আমলে যে ধরনের নিষ্পেষণ, জুলুম বা অসহযোগিতা বলুন, সেবা না প্রাপ্তির কথা বলুন, এগুলো যদি এখনো চলে জনগণ কিন্তু রিয়েক্ট করবে। আজিজ ভাই খুব চমৎকারভাবে বলেছেন, বড় জায়গা হচ্ছে যে আমাদের যারা খুন করেছে আমাদের ভাইদের, বোনদের, সন্তানদের, তারা তো আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। জনপ্রশাসনের লোক এর সাথে জড়িত ছিল, পুলিশের লোক জড়িত ছিল, পাশাপাশি অন্যান্য এজেন্সির লোকজন। আমরা তো তাদের পোশাকটা আজ পর্যন্ত পরিবর্তন দেয়নি। এটা একটা খুব মেয়ার চেঞ্জ, এতে করে তেমন কিছু হয় না। তখন সিম্বল তো অনেক গুরুত্বপূর্ণ। ধরেন যেই পুলিশ আপনার বুকে গুলিয়ে চালিয়েছে, তারা যদি আবার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, এটা তো এক ধরনের ট্রমা তৈরি করে। তো আমরা মিনিমাম রিফর্ম এই পুলিশের মধ্যে দেখতে পেলাম না, আজ অব্দি দেখতে পেলাম না। ট্রাইব্যুনালের ক্ষেত্রে যেমন ধরেন নুরেমবার্গে মিলিটারি ট্রাইব্যুনাল থাকলো, এটা 45 থেকে 46 যদি হয়ে থাকে 1 বছরের স্প্যানে, এখানে কিন্তু বলা হয়েছে যে 24 জন পারপিটেটরকে আমরা বিচার করব, তাদের ঝুলানো হয়েছে 12 জনকে। তো বাংলাদেশে এই যে বড় একটি গণহত্যা হয়ে গেল এবং এই ধরনের ঠান্ডা মাথার গণহত্যা এই সাম্প্রতিক ইতিহাসে নেই বললেই চলে। তবে সিস্টেমেটিক্যালি চালানো হয়েছে, শুধুমাত্র ক্ষমতাকে কক্ষিগত করবার কারণে নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। তো সেখানে আমরা তো এমনটাও দেখতে পেলাম না যে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির কথা বলা হচ্ছে, কিন্তু কারা? আমরা শুধু গণহত্যার কথা শুনছি, গণহত্যাকারীর কথা শুনছি, কিন্তু আমরা প্রকাশ্যে কোনো গণহত্যাকারীকে দেখতে পাচ্ছি না, কোনো তরফ থেকে না, তাদের নাম বলা হচ্ছে না। নেমিং শেমিং এর তো একটা ইস্যু থাকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অন্য জায়গায়। তো এটা হচ্ছে একেবারে খুবই মিনিমাম জায়গা যে একটা নাম উচ্চারণ করে একটা নিন্দা জানানো, কিন্তু এরা তো একেবারে সুস্পষ্ট গণহত্যা। কিন্তু কারা? তাইলে পতিত শেখ হাসিনা, তার অমুক মন্ত্রী, তাদের বিচার হবে আগে, এই ব্যাপারটা পরিষ্কার করা হচ্ছে, জনগণ একটা হোপ পেত। খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এটা চার্জশিট আমরা দেখি নাই, তদন্ত পর্যায়ে রয়েছে, কাদের তদন্ত হচ্ছে। তো আইন মন্ত্রণালয় যদি একটা প্রেস দ্য মিট করতো, আমরা বলছি যে প্রত্যেক দিন করার জন্য, যদি সপ্তাহে করা হতো, সংবাদকর্মী যারা রয়েছেন, বিভিন্ন নিউজ এজেন্সি, অনেক ধরনের ওয়ে রয়েছে জনগণকে জানানোর জন্য। তো আমরা কিন্তু এর অগ্রগতি জানতে পারছি না। তাহলে জনগণের মধ্যে বিরাট ধরনের ক্ষোভ আছে, কারণ এই যে জীবন দেওয়া, এটা তো একটা আসলে স্পিরিটকে লালন করে, একটা উদ্দেশ্যকে সামনে রেখে। তো আবারও যদি রাস্তায় নামতে হয়, আবারও যদি জীবন দিতে হয়, তাহলে তো জীবন মানের এই দেশের যে অবকাঠামো, ক্ষমতার ভারসাম্য, প্রতিষ্ঠান মেরামত করা, এগুলো কিছুই হবে না। তো এই ক্ষেত্রে জনগণ খুবই ক্ষুব্ধ এবং হতাশ। ধানমন্ডির 32 নম্বরের ঘটনাটা হচ্ছে এটিরই একটা পরম্পরায়, কারণ আমরা দেখেছি ইন্ডিয়ান এক্সপ্রেসে পতিত মন্ত্রীদের বিভিন্ন ধরনের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সেখানে আমরা পতিত ওই আমলকারে, মানে ওদেরকে একটা সরাসরি আমি ফেসিস্ট বা খুনি বলতেই রাজি। তারা মন্ত্রী ছিল কি এমপি ছিল, এই ধরনের ট্যাগ ব্যবহার করছে বিভিন্ন সংবাদ মাধ্যম, এগুলো আমরা প্রতিবাদ জানাই। এবং পতিত হাসিনা, খুনি হাসিনা যে ধরনের বক্তব্য দিবে বলে জনগণকে উস্কানি দিয়েছে, এর বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডি 32। কিন্তু এটি কি ন্যায্য কিনা 6 মাস পরে? এটি ন্যায্য না। সরকার তরফ থেকে যদি জনগণের সেন্টিমেন্টকে বোঝার চেষ্টা করা হতো, কারণ এটা জনগণের সমর্থিত দরকার। ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এই সরকারকে সমর্থন করেছে, কিন্তু সরকার কি এই আবেগ, অনুভূতি বা এই দায়িত্বশীলতার জায়গাটাকে অনুভব করতে পারছে কিনা? আমরা মনে করছি মোটা দাগে সে বারংবার ব্যর্থ হচ্ছে।
এই যে বলা হচ্ছে মব লিঞ্চিং, মব জাস্টিস, এই জনতাই কিন্তু আপনার অভ্যুত্থানে অংশ নিয়েছে। না, এই শব্দ দুটো আমরা লক্ষ্য করছি যে এই শব্দ দুটো যারা ব্যবহার করছে বেশি বেশি, তারা কিন্তু এদের একটা বড় অংশই কিন্তু এই ফেসিস্টদের দোসর। আমরা দেখেছি এই শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে কালচারাল ফেসিস্ট যারা রয়েছে, যারা এখনই ইনটেক্ট, এই ফেসিস্ট কালচারাল ইন্ডাস্ট্রি এখনই ইনটেক্ট, এদের যারা এনাবলার তারাই বিভিন্নভাবে ব্যবহার করছে। ধরুন আপনি একটা ময়দানে গিয়ে খেলাধুলায় রত ছেলেপেলেদের মাঝে খুব জোরে চিৎকার করলেন জয় বাংলা, তখন ওই ছেলেপেলে বা তাদের ভাই ব্রাদার এসে আপনাকে নিবৃত্ত করে বললো যে এটা তো ফেসিবাদের স্লোগান, আপনি দিতে পারেন না। এই ক্ষেত্রে আপনি মব কাকে বলবেন? যে স্লোগান উচ্চারণ করলো তাকে, নাকি যারা নিবৃত্ত করার চেষ্টা করলো তাকে? বইমেলার ঘটনা ঘটেছে, অত্যন্ত নিন্দনীয়। প্রধান উপদেষ্টা তিনি নিন্দা জানিয়েছেন এবং দায়িত্বশীল অন্যান্য অন্যরকম। কিন্তু দেখুন, যেটি গত রেজিমেও হয় নাই, নিষিদ্ধ ঘোষিত বই এখানে প্রকাশ করার, এবং আমরা সেখানে কিন্তু জয় বাংলা স্লোগানও দেখেছি। এই যে তৌহিদি জনতা করে আলেম সমাজকে বা সাধারণ মানুষকে কর্নার করে দেওয়া হচ্ছে, এটা নিন্দা জানে। আপনি যদি অপরাধ করেন, এটা সাবজেক্টিভ হওয়া উচিত। মিস্টার অমুক এই অপরাধটি করেছে, এই জন্য নিন্দা জানাই। মিস্টার অমুক অমুক এই অপরাধটি করেছে, আমরা তার নিন্দা জানাই। কিন্তু কালেকটিভলি গণহারে শিক্ষিত মানুষের আমাদের একটা দোষও রয়েছে, সবকিছু জেনারেলাইজ করে ফেলা। অমুক হইলে অমুক গ্রামের সব সন্ত্রাসী। ব্রাহ্মণবাড়িয়ায় কোপাকুপির ঘটনা ঘটছে, ব্রাহ্মণবাড়িয়ার এন্টায়ার লোক হচ্ছে কোপাকুপিতে অভ্যস্ত। অমুক জায়গায় একটা কায়জা হয়েছে, ওই এলাকার লোক কায়জা করে। ব্যাপারটা তো এমন না। এতে করে অভ্যুত্থানকারী মানুষ, এদেশের মানুষ অনেক বেশি ক্ষুব্ধ হয়, তাদের মানে আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু বইমেলার যে ঘটনাটি, এটি কিন্তু মানে মত প্রকাশের স্বাধীনতা বলুন, এবং এই যে বৃত্তির স্বাধীনতা বলুন, বা অপিনিয়ন মেকিং এর স্বাধীনতা বলুন, এগুলা কিন্তু বাধাগ্রস্ত হয়। তবে যারা এটি করেছে অতি উৎসাহের কারণে করেছে। এটা তো সত্যই, অভ্যুত্থানের পরে যে কোনো শ্রেণী পেশার মানুষ, যে কোনো বর্গের মানুষ অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে। উস্কানি থাকবে, সেটা আমরা দেখেছি দিল্লি থেকে উস্কানি রয়েছে, পতিত লীগ থেকে উস্কানিগুলো রয়েছে। কিন্তু জনগণকে আরো দায়িত্বশীল হতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, এটা তো সত্য, বহির্বিশ্ব বা আমাদের সিভিল সোসাইটি বা যারা রাজনীতি ওইভাবে মানে ইনভলভ না, তাদের পক্ষ থেকে এই প্রোটেস্টগুলো আসবে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তারা কথা বলবে। এর মধ্য দিয়ে তো একটা ডেমোক্রেসির চর্চা হয়। এগুলো পজিটিভ দিক, কারণ সার্ভেলেন্স রয়েছে, মানুষ দেখছে, বলছে। তারপরে গাজীপুরের ঘটনাটা আমি একটু উল্লেখ করব, যে সংবাদ মাধ্যমকে আমরা বিভিন্ন জায়গায় খুব দায়িত্বশীল ভূমিকায় দেখছি না। দেখেন সেখানে দেখার তো কারণও নেই, কারণ সংবাদ মাধ্যমের বেশিরভাগই এখনো তাদেরই দখলে। জি, গত 16 বছরে আসলে এগুলোর মালিক কারা ছিল? ক্ষমতাসীন দলের মন্ত্রী, এমপি এবং তাদের ব্যবসায়ীরা। এখন আমরা কিছু কিছু জায়গায় মালিকানা পরিবর্তন দেখেছি, কিন্তু ভেতরকার ব্যবস্থাপনায় কি পরিবর্তন দেখেছি? মালিকানা পরিবর্তন হয়নি। মালিকানায় অনেক ক্ষেত্রে পরিবর্তন, কিছু কিছু আমি বলেছি, কিছু কিছু ক্ষেত্রে। তো দেখুন, এগুলো তো সিস্টেমেটিক্যালি হওয়া উচিত। আপনি জার্মানির মডেলের কথা যদি বলি, ইভেন কি অ্যাপার্থেড স্টেট ছিল সাউথ আফ্রিকান মডেলের কথা যদি বলি, তো সেগুলো তো ইনস্টিটিউশনগুলো ক্লিনজিং মানে কি একেবারে খতম বা সরিয়ে ফেলার মতো না। সিস্টেমেটিক্যালি আপনি একটা মেথড ফলো করে নির্ধারণ করবেন কত সময়ের মধ্যে কিভাবে কাদেরকে এখান থেকে অপসারণ করলে যোগ্যতম, কাদেরকে আনলে আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করা। এখন কি আবার পার্টিজানকে দেওয়া হবে? নিশ্চয়ই না। কিন্তু যারা মিডিয়া এথিক্স মানে, অন্যান্য প্রতিষ্ঠানে সে প্রাতিষ্ঠানিক এথিক্সগুলো মানে, এটা যাতে গণবান্ধব হয়, এগুলো তো ডেমোক্রেটিক মিডিয়ার ব্যাপারে বললেন। তো এখানে আরেকটা সংকট তৈরি হয়েছে, সেটি হলো যে এখানে কিছু লোক পরিবর্তন হয়েছে, এবং যাদেরকে পরিবর্তন করা হয়েছে এদের খুব কমই কিন্তু প্রফেশনাল। এখানে দলীয় চিন্তার থেকে এদেরকে সেখানে নেওয়া হয়েছে, যার জন্য আমরা রেজাল্ট ওইভাবে পাচ্ছি না। দেখুন, তাহলে তো সংকটটা তো আবারও তৈরি হবে। এই দলদাস লোক, অযোগ্য মানুষ কিন্তু পাঁচাটা লোক, মানে খারাপভাবে বলছি, তো এরা তো আবারই সেই মালিক পক্ষের তোষণ করবে, তাদের ন্যারেটিভ উৎপাদন করবে। এখানে নিরপেক্ষ যোগ্যতা সম্পন্ন সংবাদকর্মী এবং এই ব্যবস্থাপনায় যদি প্রফেশনাল লোক না থাকে, আবার একটা বিপর্যয় দেখা দেবে। তো সেক্ষেত্রে কিন্তু ট্রুথ, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রসেসে যেতে হবে। সাউথ আফ্রিকাতে এই সংক্রান্ত আইনও হয়েছে 1995 সালে। তারপরে কিন্তু ওরা গণশুনানি করে সেখানে কমিশনার নিয়োগ করে তারপরে এই প্রক্রিয়াটি শুরু করে। বাংলাদেশে এই ট্যাগ মডেল বলেন বা ট্রুথ, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কনফেশন, রিকনসিলিয়েশনের মডেল বলেন, সেখানে যেতে হবে। কারণ এই যে বিশাল সংখ্যক আওয়ামী সমর্থক যারা ওই অর্থে তাদের দল করে নাই, অপরাধ কর্মে যুক্ত হয় নাই, তারা তো এই দেশেরই মানুষ। তাদেরকে বোঝাতে হবে যে এই ফ্যাসিস্ট আইডিয়া তোমাদের মন মগজ যেভাবে কলুষিত করেছে, যেভাবে তোমাদের বিচারিক ধারণাকে নষ্ট করেছে, যেভাবে তোমাদের মধ্যে এমন একটি মতামত লালন করেছে যে তোমরাই উৎকৃষ্ট, বাকি সবাই নিকৃষ্ট, সবাই হচ্ছে হত্যাযোগ্য, এখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে, পাশাপাশি বিচার নিশ্চিত করতে। পারপিট্রেটরদের যদি বিচার হয়, লঘু অপরাধ করেছে তাদের যদি লঘু দণ্ড দেওয়া হয়,
আর্থিক কেলেঙ্কারি, লুটপাট সহ বিভিন্ন জনের যারা সম্পদের ক্ষয়ক্ষতি করেছে, এগুলোর ক্ষতিপূরণের ব্যবস্থা করে এই সমাজকে আসলে এমন একটা অবস্থা আনতে হবে যেটা আমরা একটা ডেমোক্রেটিক সোসাইটি বা একটা স্টেট অ্যাপারেটাস, একটা ডেমোক্রেসি প্র্যাকটিস করতে পারি। তা না হলে কিন্তু আমাদের সামনে একটা বিপর্যয় অপেক্ষা করছে।